এই কথা কম, বাইরে থাকতে তারা ঢোকার দরকার নেই। এই খেয়াল করো, তাহলে আমরা পি ব্লকের 14 বন্ধ করছিলাম, পড়া কিন্তু সব থেকে 15তে বেশি। এই জন্য আজকে আমরা শুধুমাত্র 15ই পড়বো, আর কোনোটা পড়বো না। তাহলে পি ব্লকের এই যে 15 নম্বর গ্রুপ, এই গ্রুপের একটা নির্দিষ্ট নাম আছে। এই গ্রুপটাকে বলা হয় নিকটোজেন। নাম কি? তাহলে এই পি ব্লকের 15 নম্বর গ্রুপের প্রত্যেকটার শুধুমাত্র 13 নম্বর বাদে একটা নির্দিষ্ট নাম আছে। তাহলে এই গ্রুপটার নাম কি? 15 নম্বর গ্রুপের নাম নিকটোজেন। এখন কথা আছে নিকটোজেন কেন বললাম, দেখো এই নিকটোজেন শব্দের অর্থ হচ্ছে শ্বাসরোধকারী গ্যাস। কেমন গ্যাস? শ্বাসরোধকারী গ্যাস, অথবা তুমি বিষাক্ত গ্যাসও বলতে পারো, কোনো সমস্যা নেই। কি গ্যাস? শ্বাসরোধকারী গ্যাস। আর নিকটোজেনে যে 6টা মৌল আছে, এই 6টাই যে শ্বাসরোধকারী তা কিন্তু না। এই 6টার ভিতর থেকে শুধুমাত্র একটা মৌলই আমার শ্বাসরোধকারী, নাইট্রোজেন, আর কেউ না। তারপরেও এর নাম কি করা হয়েছে? শ্বাসরোধকারী গ্যাস বা নিকটোজেন। কথা ভালো করে বোঝো কিন্তু, আমি বলতেছি কি, গ্রুপ 15তে মৌল আছে কয়টা? 6টা। এই 6টা মৌলের ভিতর থেকে শুধুমাত্র একটা মৌল, কোন মৌল? নিকটোজেন, মানে নাইট্রোজেন। ওই নাইট্রোজেন মৌলটাই আমার শ্বাসরোধকারী গ্যাস, বাকি কিন্তু কেউ না। তবে শুধুমাত্র ওর নামের কারণে কি বলিস ওরে? নিকটোজেন পরিবার। এই জায়গায় আমার কি কি মৌল আছে দেখো, বলা হচ্ছে কি যে গ্রুপ 15-এর 6টি মৌল। তাহলে কি কি? নাইট্রোজেন, ফসফরাস। দেখো এই তোমাদের শেষ মৌলটা যদি তুমি না পড়ো কিছু যায় আসে না, এই 5টা মেন। আর তোমার এই জায়গায় আমরা মূলত পড়বো আসছে এই 2জন, এও আমার কোনো কাজে আসবে না। পড়ো কোন 2জন? ওই 2জন। তো তুমি পরের কটা মনে রাখো আর না রাখো, নাইট্রোজেন আর ফসফরাস এই দুটো মনে রাখতে হবে। আমার কথা কি বলছো? তাহলে এই যে 6টা মৌল, এদেরকে আমরা কি বলতেছি? কি? নিকটোজেন। তাহলে নিকটোজেন শব্দের অর্থ কি বলেছি? শ্বাসরোধকারী গ্যাস। তাহলে গ্রুপ 15 কোন মৌলটা? প্রথম মৌলটা নাইট্রোজেন, সে কি? শ্বাসরোধকারী গ্যাস। তাই এদেরকে আমরা কি বলতেছি? নিকটোজেন। এখন দেখো এই যে নাইট্রোজেন আর ফসফরাস, এই 2জন দিয়েই তাহলে আমার এই জায়গায় পুরোটা আলোচনা। তাহলে প্রথমে কি বলা আছে দেখো, গ্রুপ 15-এর মৌলের কিসের প্রকৃতি? অক্সাইডের প্রকৃতি। অক্সাইড মানে কি? অক্সিজেন যুক্ত হয়ে যা তৈরি করে সেটা অক্সাইড। দেখো এখানে বলা হয়েছে নাইট্রোজেনের কয়টি অক্সাইড আছে? 5টি। ফসফরাসের কয়টি? 2টি। তাহলে এই নাইট্রোজেনের 5টা, ফসফরাসের 2টা, নাম সহ সংকেত সবসময় মুখস্থ রাখতে হবে। তাহলে নাইট্রোজেনের 5টা কি কি? N2O, NO, NO2, N2O3, N2O5, 5টা। এখন এগুলো দেখো প্রত্যেকটা নাম কিন্তু আমি লিখে দিছি। তাহলে N2O এর নাম কি? নাইট্রাস অক্সাইড। NO এর নাম কি? নাইট্রিক অক্সাইড। এইটা আমার সব জায়গায় বেশি পরিমাণে লাগবে। কোনটা? NO। পরে কি আছে? NO2, এটা তোমরা সবাই জানো, নাইট্রোজেন ডাই অক্সাইড। N2O3, তাহলে নাইট্রোজেন কয়টা? 2টা, তাই বলতে হবে ডাই নাইট্রোজেন। অক্সিজেন কয়টা? 3টা, তাহলে ট্রাই অক্সাইড। তাই নাম কি গেল? ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড। এবার কি আছে? N2O5, তাহলে নাইট্রোজেন কয়টা? 2টা, তাহলে ডাই নাইট্রোজেন। অক্সিজেন কয়টা? 5টা, তাহলে কি অক্সাইড? পেন্টা অক্সাইড। বুঝছি কিনা দেখো, তাহলে নাইট্রোজেনের অক্সাইড কয়টা? 5টা। তাহলে কি কি? N2O মানে কি? নাইট্রাস অক্সাইড। তারপরে কি? NO নাইট্রিক অক্সাইড। তারপরে কি? NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড। তারপরে ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড, ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড। তাহলে নাইট্রোজেনের অক্সাইড 5টা, এ কিন্তু মেডিকেল পরীক্ষায় হয়েছে। তারপরটা কি আছে? ফসফরাসের অক্সাইড। তাহলে ফসফরাসের কয়টা অক্সাইড বলেছি? 2টা। তাহলে কি কি? একটা আছে P2O3, এখন এটার আবার কয়ে দিয়ে না ডাইফসফরাস ট্রাই অক্সাইড। মানে এখানে বলে দেখা গেল অভ্যাস হয়ে গেছে, যেখানে কি বলেছি ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড, এনে যেন বলে দিয়ে না যে ডাইফসফরাস ট্রাই অক্সাইড, সেরকম বললে কিন্তু হবে না। কথা বুঝেছি? তাহলে এই ক্ষেত্রে আমার কি বলা লাগবে? ফসফরাস ট্রাই অক্সাইড, ফসফরাস পেন্টা অক্সাইড। ক্লিয়ার কথা? তাহলে ফসফরাস ট্রাই অক্সাইড, ফসফরাস পেন্টা অক্সাইড। এখন এই যে অক্সাইড, এদের কিন্তু আবার অম্লধর্ম ক্ষার ধর্ম আছে। কি আছে? অম্লধর্ম ক্ষার ধর্ম। যদি আমরা খেয়াল করি, দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে কি বলা আছে? ওর যে 5টা অক্সাইড ছিল তার ভিতর থেকে NO আর কি NO2 এরা কেমন? নিরপেক্ষ। আর বাকিগুলো কি? অম্লধর্মী। তার মানে বাকিগুলো বলতে কারা? এই যে N2O5, N2O3 আর কি NO2, এরা সবাই কি? অম্লধর্মী। বাকিগুলো অম্লধর্মী, আর ওই 2টা আমার কি? নিরপেক্ষ। আর ফসফরাসের 2টাই কি? অম্লধর্মী। আচ্ছা বলো দিন, এই অম্লধর্মী কেন বললাম? অম্লধর্মী বলার কারণ হচ্ছে এদের সাথে যদি পানি মিশাই দেওয়া হয় এরা অ্যাসিড তৈরি করবে। তাহলে অম্লধর্মী কাদেরকে বলি? যেসব অক্সাইডে পানি মিশাই দিলে ওই অক্সাইডগুলো কি তৈরি করে? অ্যাসিড তৈরি করে, তারা হচ্ছে অম্লধর্মী অক্সাইড। ক্লিয়ার? তাহলে আবারও বলতেছি, গ্রুপ 15-এর নাম কি? নিকটোজেন। কোন মৌলটা বিষাক্ত? নাইট্রোজেন, সেই কারণে নাম হয়েছে নিকটোজেন। এবার নাইট্রোজেনের অক্সাইড কয়টা? 5টা। ফসফরাসের কয়টা? 2টা। নাইট্রোজেনের 5টা নাম মনে থাকবে?
তাহলে কি একটা আছে NO, একটা আছে N2O, একটা NO2, একটা কি N2O3, একটা N2O5, ক্লিয়ার? আর ফসফরাসের কি কি একটা আছে কি P2O3, P2O5, ক্লিয়ার? এর পরে কি আছে যে নিষ্ক্রিয় গ্যাসের পর নিষ্ক্রিয় মৌল কি নাইট্রোজেন। একটু ভালো করে বুঝবা, পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে নিষ্ক্রিয় মৌলগুলো আছে? 18 নম্বর গ্রুপে। এই 18 নম্বর গ্রুপের কোন মৌলগুলোর আমরা নিষ্ক্রিয় বলতেছি সাধারণত? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই মৌলগুলোর আমরা মূলত নিষ্ক্রিয় বলতেছি। এখন দেখো এই হিলিয়াম ব্যতীত বাকি সবার কেমন পূর্ণ থাকে? অষ্টক পূর্ণ থাকে। এই অষ্টক পূর্ণ থাকলে সেই ইলেকট্রন দিতেও চায় না, নিতেও চায় না, ঠিক তো কথা? যে কারণে এদেরকে আমরা কি বলি? নিষ্ক্রিয় গ্যাসগুলো রাসায়নিকভাবে বিক্রিয়া করে না, তাই তারা কি নিষ্ক্রিয়। কথা বুঝো কিন্তু? তাহলে স্বাভাবিকভাবে যারা অন্য কোনো কিছুর সাথে বিক্রিয়া করে না তারাই নিষ্ক্রিয়। দেখো এই নিষ্ক্রিয় গ্যাসের পর এই যে নাইট্রোজেনের যে অণুটা আছে N2, এও কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। তাহলে কথা হচ্ছে কেন? ওর তো অষ্টক পূর্ণ নেই। নাইট্রোজেন কি অষ্টক পূর্ণ? নাইট্রোজেন লাস্টে কত আছে? 1s2, 2s2, 2p3, অষ্টক কি পূর্ণ? তাহলে আমার কারণ খুঁজে বের করতে হবে না যে অষ্টকটার পূর্ণ নেই, তারপরও সে কেন সহজে বিক্রিয়া করতে চায় না? দেখো এর মূল কারণ আছে দুইটা। প্রথম কথা আসছে যে N2 অণুটা তোমরা জানো কিনা ত্রিবন্ধনে থাকে। কোন বন্ধনে? ত্রিবন্ধনে। ত্রিবন্ধন হইলে তার একটা বন্ধন হয় সিগমা, বাকি দুইটা হয় পাই। তাহলে নাইট্রোজেনে এই দুইটা পাই, এই বন্ধনটা কি বন্ধন? সিগমা বন্ধন। যারা জানি না আবার ভালো করে বোঝো, যদি কোনো জায়গায় তিনটা বন্ধন থাকে, একটা বন্ধন কি সিগমা, বাকি দুইটা কি পাই। যদি দুইটা বন্ধন থাকতো, একটা সিগমা একটা পাই, ক্লিয়ার কিনা? তাহলে নাইট্রোজেনের এখানে কয়টা বন্ধন পাচ্ছি? মোট তিনটা বন্ধন, একটা সিগমা দুইটা পাই। আচ্ছা আমার বলো দিন, যদি কোনো জায়গায় ধরে নাও এরকম আছে হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন, অক্সিজেন দ্বিবন্ধন অক্সিজেন, আর আছে নাইট্রোজেন ত্রিবন্ধন নাইট্রোজেন, কোনটাকে তুমি সহজে ভাঙতে পারবা? হাইড্রোজেন। কারণ কি একটা বন্ধন ভাঙলেই হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কি হচ্ছে? দুইটা বন্ধন ভাঙতিছো, এই ক্ষেত্রে কি? তাহলে অবশ্যই এটাকে ভাঙতে গেলে বেশি পরিমাণ শক্তির দরকার, নাকি? ওই দুইটার তুলনায় এটার কি বেশি শক্তি দেওয়া লাগবে। তাহলে ওই দুইটাকে যে পরিমাণ শক্তিতে ভাঙা যাবে, এটাকে তো সেই পরিমাণ শক্তিতে ভাঙা যাবে না, ঠিক? তাহলে এটার পিছনে কি আমার শক্তিও বেশি দেওয়া লাগতেছে, সময়ও বেশি দেওয়া লাগতেছে। তাহলে কি সহজে বিক্রিয়া করতেছে? সহজে কিন্তু বিক্রিয়া করতেছে না। আবার খেয়াল করবো কিন্তু, যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কি হয়? আকার ছোট হয়। তাহলে ওই হিসাবে নাইট্রোজেন প্রায় কিন্তু আমার ডানের দিকেই অবস্থিত। মানে তুমি যদি মৌলগুলো তুমি খেয়াল করতে, কি দিয়ে শুরু? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। তা যদি বুঝি এই কার্বন বরাবর হচ্ছে মাস, এই পাশে যে কটা আছে ওই পাশে যে কটা আছে কার্বন কিন্তু মাঝখানে, তোমরা জানো কিনা? কার্বনের গ্রুপটা কোন জায়গায়? মাঝখানে। তাহলে আমার কি এই কার্বন যদি আমি বাদ দিই, তাহলে বাকি পাশে কি নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এরকম আছে না? তাহলে এ পাশেও যা আছে এ পাশেও মূলত সেরকম আছে না? তাহলে কার্বন কি মাঝ বরাবর 14 নম্বর গ্রুপ। এখন এই কার্বনের পরে যাই কত? এই 15 নম্বর গ্রুপ না? মানে আমি কেন ওরে মাঝখানে বলতেছি বুঝে না কথা। লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করে, বেরিলিয়াম ইলেকট্রন ত্যাগ করে, বোরন ইলেকট্রন ত্যাগ করে। এই গ্রুপের মৌলগুলো কি করে? সব ইলেকট্রন ত্যাগ করে। এইবার কার্বনও কি করে? ইলেকট্রন ত্যাগও করতে পারে, গ্রহণও করতে পারে। কিন্তু পরের গ্রুপের পরেগুলো সবাই গ্রহণ করে, কেউ কিন্তু ত্যাগ করে না। নাইট্রোজেন 3টে গ্রহণ করে, অক্সিজেন 2টো গ্রহণ করে, ফ্লোরিন কি করে? 1টা গ্রহণ করে। এরা সবাই গ্রহণ করে, এরা সবাই কি করে? ত্যাগ করে। এই জন্যই আমি মূলত কার্বনকে কি ধরেছি? মাঝখানে ধরেছি, ধরে দুই পাশ হিসেব করেছি, এক পাশ ত্যাগ, এক পাশ গ্রহণ। তাহলে সেই হিসাবে নাইট্রোজেন কি হলো? ওই পাশে পড়ে গেল না? তাহলে ওই পাশে পড়ে গেলে আকার কি আছে? এদের তুলনায় কি ছোট। তাহলে আকার ছোট হলে নিউক্লিয়াস কর্তৃক যোজন স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি হয় না কম হয়? তাহলে সে কি সহজ ইলেকট্রন দিতে চায়? নিতে চায়? তাহলে অবশ্যই তার কি হয়? নিষ্ক্রিয়তা হয়। বোঝো কিনা দেখো? তাহলে দেখো আমরা একটু বাংলাটা একটু মিলাই নেব। দেখো কি বলা হচ্ছে? বলা হচ্ছে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা কেমন আছে? 1s2, 2s2, তারপর ওই যে পি অরবিটালকে ভেঙে লিখছি 3টা ইলেকট্রন। এবার বলেছি কি যে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এতে 3টি অর্ধপূর্ণ 2p অরবিটাল আছে। কয়টা? 3টা। কোন অরবিটাল? অর্ধপূর্ণ 2p অরবিটাল। কইছিল তোমরা? হ্যাঁ, কেন? খেয়াল করো, তাহলে এতে 3টে কি আছে? অর্ধপূর্ণ 2p অরবিটাল আছে। এখন একটু ভালো করে বুঝবা, এই যে 3টা অর্ধপূর্ণ 2p অরবিটাল, এই 3টা অরবিটালে কয়টা বেজোড় ইলেকট্রন আছে? 3টি বেজোড় ইলেকট্রন। তোমরা কি জানো যতগুলো বেজোড় ইলেকট্রন ততগুলো বন্ধন তৈরি হয়? তাহলে যতগুলো বিজোড় ইলেকট্রন ততগুলো বন্ধন। তাহলে কয়টা বন্ধন হবে? 3টা বন্ধন তৈরি হবে।
আমার কথা কি বুঝিছো? যতগুলো বেজোড় ইলেকট্রন ততগুলো কি বন্ধন। তাহলে এখানে 3টা বেজোড় ইলেকট্রন, কয়টা বন্ধন হবে? 3টা বন্ধন হবে। তারপর সেই কথাটা এখানে বলা হয়েছে যে 3টি অর্ধপূর্ণ 2p অরবিটাল রয়েছে, তাছাড়া তার সুষম। সুষম মানে কি? দেখো দিন একই রকম আছে না তিনটা, এবং কোন অবস্থা অধিক স্থিতিশীল? আমরা জানি যে পি অরবিটাল পূর্ণ অথবা অর্ধপূর্ণ হলে সেটা কি হয় জানো তো? যে কোনো অরবিটাল পিতে 3টা অথবা 6টা, ডিতে 5টা অথবা 10টা, এফে 7টা অথবা 14টা, এই হলে তার কি হয়? সুস্থিতি বেশি হয়। তাহলে স্বাভাবিক অবস্থায় নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটাই কোন অবস্থায় আছে? সুস্থিত অবস্থায় আছে বলা আছে। আবার দ্বিতীয় পর্যায়ের মৌল হয় নাইট্রোজেন পরমাণু কি হয়? আকারে কি ছোট। তাহলে আকারে ছোট হওয়ার কারণে নাইট্রোজেন যখন তৈরি করলাম তখন সিগমা বন্ধন তৈরি হওয়ার পরেও সেখানে আরো কি বন্ধন তৈরি হয়েছে? পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে কোন বন্ধন? পাই বন্ধন তৈরি হয়েছে। তখন আমার বন্ধনটা কিরকম হয়েছে? নাইট্রোজেন ত্রিবন্ধন নাইট্রোজেন। তাই এক্ষেত্রে নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন কি হয়? খুবই দৃঢ়। এই দৃঢ় মানে কি? মজবুত বন্ধন। বোঝো? মজবুত বোঝো? অনেক অনেক শক্ত, সহজে তারে ভাঙতে পারবা না। তাহলে এই ত্রিবন্ধনের বিয়োজন শক্তি কত? 945 কিলোজুল পার মোল। ওটা কিন্তু মুখস্থ রাখতে হবে। নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধনের শক্তি কত? এই শক্তিটা কত? 945 কিলোজুল পার মোল। অর্থাৎ নাইট্রোজেনের এই বন্ধন ভাঙতে গেলে কত শক্তি দেওয়া লাগবে? আর এদের দূরত্বটা কত? 0.1098। আমি কি বলিলাম? নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল, আকার কি অনেক ছোট। তাহলে আকার ছোট মানে কি ওইটা কি অনেক কম না? তাহলে অত কি দেখো ন্যানোমিটার। এইসব কারণে নাইট্রোজেন রাসায়নিকভাবে কি হয়? অত্যন্ত নিষ্ক্রিয়। তাহলে কি কি কারণ বললাম? একটা বললাম ইলেকট্রন বিন্যাসের কারণে সে সুস্থিত অবস্থায় আছে। পি অরবিটাল কোন অবস্থায় আছে? অর্ধপূর্ণ অবস্থায় আছে। তাহলে কি হলো? তার সুস্থিতি বেড়ে গেল। আবার সে কি বন্ধন তৈরি করেছে? ত্রিবন্ধন। তার মানে কি সিগমার পাই দুইটাই আছে। তাহলে ত্রিবন্ধন তৈরি করলে সেই বন্ধনে সহজে কি করা যায় না? ভাঙা যায় না। মানে বন্ধনটা কি দৃঢ় বন্ধন হয়। সেক্ষেত্রে শক্তি লাগে কত? 945 কিলোজুল পার মোল। আবার এর দূরত্ব কত? 0.1098 ন্যানোমিটার। তার মানে অত্যন্ত কম, অনেক কম। তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা সহজে আর ভাঙানো যাবে না বা সহজে অন্য কারোর সাথে বিক্রিয়া করানো যাবে না। বুঝছো কিনা? দেখো পারবা না লিখতে? দেখো পরেরটা কি আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন। অ্যামোনিয়া এবং ফসফিনের ক্ষার ধর্মিতা বলো। ইন্টারে থাকতে, ওই ইন্টার থাকতে বলতেছি 9, 10 থাকতে তোমরা অ্যাসিড ক্ষার অধ্যায় পড়িলে? সেখানে কি পড়িলে? অ্যাসিড কারে কয়? মানে কি? শুধু তাই যে যার পিএইচ এর মান 7-এর কম সে অ্যাসিড, যার পিএইচ এর মান 7-এর বেশি সে ক্ষার, তাই ছিল? কি ছিল অ্যাসিডের সংজ্ঞা? কি ছিল? দেখো অ্যাসিডের সংজ্ঞা ছিল এরকম, যারা H+ আয়ন দান করে তারা অ্যাসিড। কি দান? H+ আয়ন দান, তারা অ্যাসিড। আবার যারা OH- আয়ন দান করে তারা ক্ষার। এখন দেখো এখন তো বড় হয়ে গেছো, 9, 10-এ শুধু এইটুকু ছিল। আমার শুধু ওইটুকু জানলে কাজ হবে না। এই যে মতবাদটা, এই মতবাদটা কি বলা হয়? আরেনিয়াসের মতবাদ। কার মতবাদ? আরহেনিয়াসের মতবাদ। এইটা আমাদের 9, 10-এ ছিল যে যারা H+ আয়ন দান করে তারা কি আমার অ্যাসিড, আর যারা OH- আয়ন দান করে তারা ক্ষার। আবার এখানে মানে মূলত আরহেনিয়াসের মতবাদে জলীয় কথা উল্লেখ করতে হয়। তোমাদের 9, 10-এ ছিল কিনা আমি জানি না, জলীয় কথাটা উল্লেখ করতে হয়। মূলত সংজ্ঞাটা বলতে এইভাবে, যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তাদেরকে অ্যাসিড বলে, আর যে সকল যৌগ জলীয় দ্রবণে OH- আয়ন দান করে তাদেরকে ক্ষার বলে। মনে আছে কিনা? দেখো এখন এইখানে আমার যে যৌগ দুটো আছে একটু ভালো করে দেখো। একটা কি আছে? অ্যামোনিয়া, আর একটা কি আছে? ফসফিন। NH3 তে অ্যামোনিয়া, PH3 তে ফসফিন। আচ্ছা এই অ্যামোনিয়া কি আয়নিক যৌগ? এই ফসফিন কি আয়নিক যৌগ? এরা কোন যৌগ? সমযোজী যৌগ। এদেরকে আয়ন আকারে ভাঙা যায়? তাহলে ওইখান থেকে কি আমি H+ পাবো? মানে দেখতেছি আমি ওর সাথে H আছে, কিন্তু সেটা থেকে কি H+ পাওয়া যাচ্ছে? তাহলে H+ যদি পাওয়া না যায় আমি কি এই মতবাদের কাজে লাগাতে পারবো? তাহলে ওই মতবাদ দিয়ে এখানে আমার কোনো কাজ হবে না। তাহলে আমার এখানে কি করতে হবে? অন্য মতবাদ কাজে লাগাতে হবে। তাহলে এইখানে যে মতবাদটা কাজে লাগাবো সেই মতবাদটার নাম লুইস মতবাদ। কোন মতবাদ? লুইস মতবাদ। এই লুইস মতবাদের মূল ভিত্তি মুক্ত জোড় ইলেকট্রন। মূল ভিত্তি কি? মুক্ত জোড় ইলেকট্রন। মনে থাকবে? আবার বলতেছি খেয়াল করো, আরহেনিয়াসের মতবাদের ভিত্তি ছিল H+ আয়ন দান, OH- আয়ন দান। কিন্তু লুইস মতবাদের ভিত্তি কি? মুক্ত জোড় ইলেকট্রন। যদি কেউ মুক্ত জোড় দান করে তাহলে সে ক্ষার, যদি কেউ মুক্ত জোড় গ্রহণ করে তাহলে সে অ্যাসিড। আবার বলতেছি, যদি কেউ মুক্ত জোড় দান করে সে কি? ক্ষার। মুক্ত জোড় গ্রহণ করলে অ্যাসিড। আচ্ছা যদি দান করতে হয় আগে নিজে থাকতে হবে। যদি নিজে না থাকে দান করতে পারবা
নাকি এরকম করবা আমি আরেকজনের কাছে দাঁড় করে আনবো তারপরে দান করব? তাই করে কেউ? নিজের কাছে আছে তাই তুমি দান করতে পারো। কখনো তো এরকম হবে না যে আরেকজনের কাছ থেকে আমি দান করলাম তাই এনে দান করলাম, তাই হয়? তাহলে আমাদের অবশ্যই যদি দান করতে হয় তাহলে অবশ্যই আগে নিজের থাকা লাগবে, এটা কিন্তু মূল কথা। আমার এই প্রশ্নটা কি বলা আছে, অ্যামোনিয়া এবং ফসফিনের ক্ষার ধর্মিতা আলোচনা করো। তার মানে কি এদের অবশ্যই ক্ষার ধর্ম আছে, তাহলে ক্ষার ধর্ম হতে গেলে তার অবশ্যই আগে কি থাকতে হবে, মুক্ত জোড় থাকতেই হবে। কথা কি বুঝেছি না বুঝিনি? এখন তুমি হয়তো বলতে পারো যে স্যার এর মুক্ত জোড় আছে না নেই আমি কি করে বুঝবো? সহজ হিসাব, কেন্দ্রীয় মৌলের ইলেকট্রন বিন্যাস করে ফেলবা। তাহলে নাইট্রোজেনে কত 7, তাহলে 1s2 2s2 2p কত 3, আবার ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে কত 15, তাহলে সেটা কত আছে 1s2 2s2 2p6 3s2 3p3। যদি তুমি বোঝো যদি আমি এটাকে ভাঙাতাম তুমি কি লিখতে, 3px1 3py1 3pz1, একইভাবে যদি এটারে ভাঙাতে কি লিখতে, 2px1 2py1 2pz1। দেখো এই জায়গায় একটু খেয়াল করতে হবে, ভাঙানোর পরে যদি কোনো জোড় ইলেকট্রন থাকে সেটারে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। এই ভাঙানোর পরে যদি কোনো জোড় ইলেকট্রন থাকে, একটু খেয়াল করবো, এই নাইট্রোজেনের যোজ্যতা স্তর কতটুক, এইটুক আর এইটুক, এটা কি সবাই বোঝো? যোজ্যতা স্তর মানে কি শেষ শক্তি স্তর, তাহলে শেষ শক্তি স্তরে কি আছে 2s আছে 2p আছে, 2pর সবগুলো কি বেজোড়, তাহলে ওটা কিন্তু মুক্ত জোড় না। তাহলে মুক্ত জোড় কোনটা, এইটা। তাহলে কয় জোড়া, এক জোড়া আছে না? ঠিক একইভাবে ফসফরাস তুমি খেয়াল করো, ফসফরাসের এইটুক p অরবিটাল, এটা আবার কি অরবিটাল, s অরবিটাল, এখানে তো দুইটা আবার আছে, তাহলে ওইটা কি তার মুক্ত জোড়। তার মানে কি নাইট্রোজেন ফসফরাস উভয়েরই কি আছে, মুক্ত জোড় আছে। তাহলে মুক্ত জোড় থাকলে সে কি ধর্ম দেখাতে পারবে, ক্ষার ধর্ম দেখাতে পারবে। কথা কি বুঝেছি না বুঝিনি? তাহলে দেখো আমরা যদি প্রশ্নটা খেয়াল করি কি বলা হয়েছে, যে লুইস মতবাদ অনুসারে যে সকল যৌগমূলক বা আয়ন কমপক্ষে কি দান করতে পারে, এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে, তাদেরকে আমরা কি বলি, লুইস ক্ষার। এবার কি বলেছি, অ্যামোনিয়া এবং ফসফিন উভয়েরই মুক্ত জোড় বা কি আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, মানে মুক্ত জোড়ের আরেক নাম নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিদ্যমান, তাই উভয় কি ধর্ম প্রদর্শন করবে, ক্ষার ধর্ম। তাহলে আমি কি পেলাম, এও ক্ষার এও ক্ষার। এবার বের করতে হবে এর মধ্যে কে সবল কে দুর্বল, কথা বোঝো কিনা? প্রথমে কি বের করলাম, দুইজনেই ক্ষার, এবার কি বের করব, এদের মধ্যে কে সবল কে দুর্বল। আমরা দুইটা পয়েন্ট দিয়ে একটু বের করব। তার এক নাম্বার পয়েন্ট হচ্ছে আকার, এক নাম্বার পয়েন্ট কি আকার, আর দুই নাম্বার পয়েন্ট হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ইন্টারে ছিল ওই খালি ইন্টার পেবেলায় 9 10 ছিল না তড়িৎ ঋণাত্মকতা। দেখো এই যে আকার আর তড়িৎ ঋণাত্মকতা দুইজনের মধ্যে কিন্তু একটা সম্পর্ক ছিল, মনে আছে? আকার বাড়লে তড়িৎ ঋণাত্মকতা কি হয়, কমে, আবার আকার কমলে বাড়ে, বুঝি তো এটুক? তাহলে দেখো এই যে ক্ষার ধর্মিতা, এটা মনে রাখতে হবে, যদি আকার ছোট হয় তাহলে ক্ষার ধর্ম বেশি, আকার ছোট হলে কি ক্ষার ধর্ম বেশি। তাহলে আকার যদি ছোট ধরি তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হবে, বেশি। আমার কথা কি বুঝিছো? তাহলে তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে কি বেশি, ক্ষার ধর্ম বেশি। আমারে বলো নাইট্রোজেন আর ফসফরাসের ভিতরে কার আকার ছোট, নাইট্রোজেনের ছোট, কারণ নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল, ফসফরাস কোন পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়ের মৌল, তাহলে তার আকার বড় না? তাহলে নাইট্রোজেনের আকার যেহেতু ছোট তাহলে তার অবশ্যই কি ক্ষার ধর্ম বেশি। আবার নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3, তোমরা এটা জানো নাকি? এটা 19 ছিল, কিন্তু আমরা অল্প কটা মৌল একটু মনে রাখবো, যেমন কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, তারপরে নাইট্রোজেনের 3, ক্লোরিনের 3, তারপরে অক্সিজেনের 3.5, ফ্লোরিনের 4, হাইড্রোজেনের 2.1, আরো সামনে যখন করবো তখন সামনে বাঁধবে। তাহলে এই কটা অন্তত আগে মনে রাখবো। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত 2.5, নাইট্রোজেনের কত 3, ক্লোরিনের কত 3, অক্সিজেনের কত 3.5, ফ্লোরিনের কত 4, হাইড্রোজেনের কত 2.1। এই 4ই কিন্তু সব থেকে বেশি, এরপরে কিন্তু আর কোনো মান নেই। তাহলে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কিটা, ফ্লোরিন। তাহলে নাইট্রোজেনের 3, আবার আমার এই ক্লোরিনের কত 3, অক্সিজেনের কত 3.5, হাইড্রোজেনের 2.1, আর যেটা পড়তেছি ফসফরাস, ফসফরাসের 2.1, ফসফরাসের কত 2.1। তাহলে এই মান কটা আমার একটু মনে রাখতে হবে, আমার ভবিষ্যতে মেলা জায়গায় কাজে আসবে। তাহলে এখন দেখো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মক মান কত পেলাম, 3 পেলাম, এর কত পেলাম 2.1 পেলাম, তাহলে বেশি কার? তাহলে আমার শর্ত কি, তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে ক্ষার ধর্ম বেশি, তাহলে কার বেশি, নাইট্রোজেন। তাহলে ওই দুইজনের মধ্যে ক্ষার ধর্ম বেশি কার,
অ্যামোনিয়ার বেশি। বুঝেছি না বুঝিনি? তাহলে আবারও বলতেছি, প্রথমে বললাম লুইস মতবাদ অনুসারে যার মুক্ত জোড় আছে সে ক্ষার, তাহলে অ্যামোনিয়ারও আছে ফসফিনেরও আছে, তাহলে দুইজনে কি ক্ষার। এবার বলতেছি এদের মধ্যে কে সবল ক্ষার কে দুর্বল ক্ষার, কি দ্বারা ব্যাখ্যা করব? আকার দিয়ে আর তড়িৎকেন্দ্রকতা দিয়ে। আকার যার ছোট সে সবল, তড়িৎকেন্দ্রকতা যার বেশি সে সবল। তাহলে নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল, আকার ছোট। আবার নাইট্রোজেনের তড়িৎকেন্দ্রকতা কত? 3। কি থেকে বেশি? ফসফরাস থেকে বেশি। আবার আকার ফসফরাস থেকে কম, তাই তার ক্ষার ধর্ম বেশি। বুঝেছি? তারপরটা আছে দেখো যে NF3 আদ্র বিশেষিত হয় না, কিন্তু NCl3 আদ্র বিশেষিত হয়। কও আদ্র বিশেষণের শর্ত কি? আগের দিন পড়ার মধ্যে ছিল। কেন্দ্রীয় মৌলের ডি অরবিটাল থাকতে হবে, ফাঁকা ডি অরবিটাল। আদ্র বিশেষণের শর্ত কি? কেন্দ্রীয় মৌলের ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। এখন তোমাকে প্রশ্ন, স্যার নাইট্রোজেন তো দ্বিতীয় পর্যায়ের মৌল, তোর তো ডি নেই, আছে, তাহলে ও কিভাবে আদ্র বিশেষিত হবে? দেখো এইখানে আমাদের আরেকটা শর্ত একটু মনে রাখতে হবে। আগের দিন বলছিলাম যে কেন্দ্রীয় মৌলের ফাঁকা ডি অরবিটাল, এখানে একটু একটা জিনিস অ্যাড করবা। যদি কখনো এরকম হয় যে কেন্দ্রীয় মৌলের ডি অরবিটাল নেই, কি নেই? কেন্দ্রীয় মৌলের ডি নেই, কিন্তু মুক্ত জোড় আছে, কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আছে, এবং পার্শ্ববর্তী মৌলের, কোন মৌলের? পার্শ্ববর্তী মৌলের ডি অরবিটাল আছে, তাইলে তার আদ্র বিশেষিত হবে। কি বলেছি? কেন্দ্রীয় মৌলের ডি নেই, কিন্তু কি আছে? একটু কতদিন এটা মনে করো, একটু মেমোরাইজ করে দেখো। এই CCl4 দিছিলাম, এই কার্বনে কিন্তু কোনো মুক্ত জোড় নেই, তার পাশেরটার কিন্তু ডি অবশ্যই আছে। কিন্তু আগে ওই যে প্রথম শর্ত কি? কেন্দ্রীয় ডি নেই, কিন্তু কি থাকতে হবে? কার্বনে কি মুক্ত জোড় আছে? কার্বনে তো মুক্ত জোড় নেই, তাহলে এই কারণে কিন্তু এ মোটে হবেই না। এবার এই জায়গায় প্রশ্নটা কি? NF3 আদ্র বিশেষিত হয় না, তাহলে মিলাও, এই শর্তের সাথে মিলাও। কেন্দ্রের ডি নেই, নাইট্রোজেনের ডি নেই, কথা ঠিক আছে, কিন্তু নাইট্রোজেনের কি আছে? মুক্ত জোড় আছে, তাহলে প্রথম পয়েন্ট সে মানেছে। বা দ্বিতীয় পয়েন্ট কি? পার্শ্ববর্তী মৌলের ডি থাকতে হবে, তাহলে এই জায়গায় পার্শ্ববর্তী মৌলটা কি? ফ্লোরিন, তাহলে ফ্লোরিনের কি ডি অরবিটাল আছে? ফ্লোরিন কোন পর্যায়ের মৌল? দ্বিতীয় পর্যায়ের মৌল। তাহলে লাস্টে কিরকম আছে? এরকম আছে না যে 1s2 2s2 2p5, এর কি ডি আছে? দ্বিতীয় পর্যায়ের মৌলে শুধু কি পাওয়া যায়? S আর P পাওয়া যায়, ডি কি পাওয়া যায়? তাহলে ওর জন্য কি হবে? কিন্তু পরেরটার সাথে মিলাও। নাইট্রোজেনের ডি অরবিটাল নেই, মুক্ত জোড় আছে। আবার ক্লোরিনের কি আছে? ডি অরবিটাল আছে। তাহলে সেক্ষেত্রে তারা অবশ্যই কি হবে? আদ্র বিশেষিত হবে। কথা কি বুঝি? আর আদ্র বিশেষণ হলে কোন বন্ধন তৈরি হয়? সন্নিবেশ সমযোজী বন্ধন। এটাও কিন্তু মনে রাখতে হবে, কোন বন্ধন? সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে আমি যদি বন্ধনটা দেখাই দিই, তাহলে তো মনে হয় না ভিতরে তোমাকে ফলানোর দরকার আছে, বুঝবা না ফলাতে হবে? দেখো এই যে বন্ধনটা দেখাই দিছি, তাহলে NF3 তো হবে না, তাহলে কোনটা হবে? NCl3 হবে। তাহলে এই পানি দিলাম, দিয়ে আমার একটু বন্ধনটা দেখাতে হবে। এখন দেখো ওই যে নাইট্রোজেনের মুক্ত জোড় আছে, আর এই ক্লোরিন তো ডি অরবিটাল আছে, তাহলে এই ডি অরবিটাল কোন অবস্থায় আছে? ফাঁকা অবস্থায় আছে। তাহলে ফাঁকা জায়গায় সে মুক্ত জোড় নেবে, তাই এই অক্সিজেন থেকে সে কি করলো? মুক্ত জোড় নিল। আর এই নাইট্রোজেন কি করলো? এই হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করলো। তাহলে জিনিসটা মূলত কি হলো একটু ভালো করে বোঝো। দেখো এই ক্লোরিনটা এইটুকুর সাথে যুক্ত আছে, যদি বুঝি তাহলে ওটা কি হচ্ছে? HOCl। দেখো এই উৎপাদটা কি? HOCl। তখন এই হাইড্রোজেনটা কার সাথে যুক্ত হচ্ছে? এর সাথে যুক্ত হচ্ছে, তার মানে কি আছে? Cl2NH। দেখো দিন তাই আছে না? তাহলে এই বিক্রিয়া কত সময় হবে? যত সময় ক্লোরিন থাকবে তত সময় হবে। আগের দিনও কিন্তু বলিলাম ওই যে SiCl, কোন জায়গায় বুঝিনি, বলিছি কি যে এই জায়গায় এই ক্লোরিনের কি ফাঁকা ডি অরবিটাল আছে না নাই? আছে। ওই জায়গায় তো বন্ধন হবে, সন্নিবেশ বন্ধনটা। তো ওই সন্নিবেশ বন্ধন কিভাবে হবে? এই অক্সিজেন তার মুক্ত জোড় এখানে দেবে, দিলে এইটুকের মধ্যে একটা বন্ধন তৈরি হবে, এইটুকের মধ্যে। তাহলে ওই জায়গায় আছে কি? একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, একটা ক্লোরিন। তাহলে সেই উৎপাদটাকে আমি কি লিখেছি? HOCl। এখন যদি এইটুক যদি আলাদা হয়ে যায়, তাহলে আমার বাকি থাকতেছে কোন জায়গাটুক? এইটুক। তো ওইটুক মানে কি? দুটো ক্লোরিন, এই Cl2, এই নাইট্রোজেন, আর বাকিটা কি? হাইড্রোজেন। মানে এই বিক্রিয়া কত সময় হবে? যত সময় ক্লোরিন আছে তত সময় হবে। তাহলে ক্লোরিন কয়টা আছে? আর এখনো দুটো আছে, তাহলে মোট 3 বার বিক্রিয়াটা হবে। তাহলে দেখো পরে আমি একবার লিখে দেখাইছি যে 3 বার এরকম হবে।
যে NCl3 প্লাস 3H2O কি উৎপন্ন হবে, অ্যামোনিয়া উৎপন্ন হবে, আর কি 3HOCl উৎপন্ন হবে। বুঝেছি না বুঝিনি? না বুঝলে আবার কও। ক্লিয়ার এটা? তাহলে আবারও বলতেছি, আদ্র বিশ্লেষণ করতে গেলে কি খেয়াল করব, কেন্দ্রীয় পরমাণুতে ডি আছে না নাই? ডি নাই, কি দেখবো, মুক্ত জোড় আছে না নাই? মুক্ত জোড় আছে। এবার কি দেখবো, পার্শ্ববর্তী মৌলের ডি অরবিটাল আছে কিনা। যদি ডি থাকে তাইলেও আদ্র বিশ্লেষণ সম্ভব। বুঝেছি? পরের প্রশ্ন দেখো, পরেরটা কি আছে দেখো, কই দেখো পরে আর একটু একবারে দেখাই দিছি যে একইভাবে যদি PCl3 এর কথা তোমার বলা হতো, যদি PCl3 এর কথা তোমার বলা হতো, তো ফসফরাসের তো এমনি ডি আছে, তো তার আদ্র বিশ্লেষণ এমনিই হবে। পার্শ্ববর্তী কি থাকলো কি থাকলো না দেখার কিছু ব্যাপার আছে? আমার কথা কি বুঝিছো? যে সিলিকন যেমন ফসফরাস সেটা একই রকম না, দুবাইরে কি আছে, ডি অরবিটাল আছে। তাহলে দেখো দিন এইটা সিলিকনের যে বিক্রিয়া লিখিলাম আগের দিন, আর এই ফসফরাসেরটা দেখো দিন একই কিনা। ভালো করে খেয়াল করো, একই কিভাবে বলতেছি। এই ক্লোরিন হাইড্রোজেন নেচ্ছে, দেখো তুমি আগের দিনে বিক্রিয়া খেয়াল করো, আগের দিনে বিক্রিয়া যখন করছিলাম, এই যে খেয়াল করে দেখো দিন, এই ক্লোরিন কারণ এসছে, হাইড্রোজেন কিনে এসছে, বাকি ওইসটা সিলিকনের সাথে বসতেছে। দেখো দিন আজকেরটাও তাই কিনা, দেখো দিন পুরো তাই কিনা। ক্লোরিন কি করেছে, হাইড্রোজেন কিনে এসছে, বাকি যে ওইস ফসফরাসের সাথে বসতেছে। তাহলে তো কি হয়ে যাবে, Cl2POH, তাই তো হবে নাকি? ভালো করে মিলাও, Cl2 এই সিএলটা এই এইচ কে নিয়ে চলে যাচ্ছে, তাহলে কি উৎপন্ন করবে, HCl। এবার এই বাকিটা এইটুকু একসাথে যুক্ত হবে, তো সেটা কি হয়ে যাচ্ছে তখন, Cl2P আর সেই জায়গায় কি OH একসাথে। এটা কয় ভাবে হবে, এবার ওই তিন ভাবেই হবে। বুঝো কিনা দেখো, তাহলে তিন ভাবে দেখো, যে উপরে লেখা রয়েছে তাই নিচে আর লিখিনি। তাহলে কি ওই যে PCl3 তিন অণু পানি, H3PO3 আর কি উৎপন্ন হবে, HCl। বুঝেছি নাকি বুঝিনি? তাহলে আবারও বলতেছি, এই আদ্র বিশ্লেষণ বোর্ড পরীক্ষায় বহুতবার আইছে, বেশিরভাগ ক্ষেত্রে কার্বনের ডাইসে, মানে ওই CCl4 SiCl4 ওইটা বেশি আইছে সব থেকে, কিন্তু এগুলো তো একই দাসের প্রশ্ন। বুঝেছি কথা? তুমি যদি ওইগুলো বোঝো তাহলে এটা তোমার অবশ্যই বোঝা উচিত। দেখো তারপরটা কি আছে, এইটার পড়া কিন্তু সব থেকে বেশি। এই জ্বালাটা কল আসলে কেটে দিবি। এবারটা খেয়াল করো, পরটা কি আছে, যে PCl5 গঠিত হয় কিন্তু কি হয় না, NCl5 গঠিত হয় না। দেখো এরও কারণ ডি অরবিটাল। কি অরবিটাল? ডি থাকলে একাধিক যোজনী প্রদর্শন করবে, ডি না থাকলে করবে না। কথা কি বুঝিছো? ডি থাকলে কি হবে, একাধিক যোজনী প্রদর্শন পাবো, ডি না থাকলে পাবো না। একটু ভালো করে বোঝো, নাইট্রোজেনে যদি ইলেকট্রন বিন্যাস করতে তুমি কি পাইতে, এরকম পাইতে। এর কি ডি আছে? তাহলে ওর দিয়ে আর কোনো কাজ হবে না, সহজ হিসেব। এবার পি তৃতীয় পর্যায়ের মৌল, তার ডি আছে না নাই? আছে, ঠিক তো। এখন তুমি কতবার আপনি তো ডি লেখেননি, ডি ফাঁকা অবস্থায় আছে তাই লিখিনি। ওর কথা বুঝছো? এখন আমি যদি চাইতাম এই ফসফরাসকে উত্তেজিত করতে পারতাম, উত্তেজিত করলে এই 3s থেকে একটা ইলেকট্রন কি হতো, ডিতে আসতো না। দেখো দিন এটা বোঝো কিনা। তখন কয়টা বেজোড়, কি বলেছি, যতগুলো বেজোড় ইলেকট্রন ততগুলো বন্ধন, ঠিক তো কথা? তাহলে এইখানে কয়টা বেজোড় ইলেকট্রন, 5টা বেজোড় ইলেকট্রন, তাহলে বন্ধন কয়টা, 5টা বন্ধন। আর নাইট্রোজেনের ক্ষেত্রে যদি এটা ভাঙায় লিখতে, তাহলে তুমি কি লিখতে, 2px1 2py1 2pz1 এরকম লিখতে না। তাহলে কয়টা বেজোড়, 3টা বেজোড়। তাহলে 3টা বেজোড় হলে তখন কি হতো, 3টা বন্ধন। তার মানে এই জন্য কি দাঁড়াচ্ছে, যে নাইট্রোজেনের ক্ষেত্রে তুমি NCl3 পাবা, কিন্তু কখনোই কি পাবা না, NCl5 পাবা না। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে PCl3ও পাবা, PCl5ও পাবা। বুঝেছো কথা? তাহলে এইটাই আমার একটু সাদাই গুজা লিখতে হবে। দেখো এই যে লেখা আছে যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি দেখা যাচ্ছে, যে নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল, তাই তার কি নেই, ডি অরবিটাল নেই। আবার ফসফরাসে কি দেখা যাবে, ওই যে কইছে কোন লিখেছি তা নিচে, ওই যে আবার ওই যে অপর দিকে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কি দেখা যায়, ফসফরাস তৃতীয় পর্যায়ের মৌল এবং এতে কি আছে, ফাঁকা ডি অরবিটাল। তাহলে ডি অরবিটাল থাকলে তাকে কি করা যাবে, উত্তেজিত করা যাবে। উত্তেজিত করলে 3s থেকে একটা ইলেকট্রন ডিতে চলে যাবে। তাহলে ডিতে চলে গেলে তখন আমরা কি বলবো, 5টা বেজোড় ইলেকট্রন পাবো। তাহলে সেখানে আমার কি হবে, 5টা ক্লোরিনের সাথে সে কি করবে, PCl5 তৈরি করবে। আর নাইট্রোজেনের ক্ষেত্রে সেটা করবে না। বুঝছে কিনা দেখো। তাহলে এই জায়গার প্রশ্ন কয়টা হলো, একটা হলো নাইট্রোজেন সব থেকে নিষ্ক্রিয়,
একটা হলো নাইট্রোজেন আর মানে অ্যামোনিয়া আর ফসফিনের ক্ষার ধর্ম, আর একটা কি বললাম NF3 আদ্র বিশিষ্ট হয় না, NCl3 হয়। তার সাথে আবার কি দেখাই দিছি, PCl3 একসাথে দেখাই দিছি। আর তারপরে আবার কি আছে, NCl3 হয়, NCl5 হয় না, আবার PCl3 হয়, PCl5 হয়। বুঝো, PCl5 হয়, PCl3 হয়, ফসফরাসের সবগুলো হয়। বুঝেছ? দেখো যদি কেউ এইটুক বোঝে, এটা সে অটোমেটিক বোঝে, এ আমার পড়াই দেওয়া লাগবে না, শুধু একবার খেয়াল করো। দেখো তো কিনা, কার এত কল দিতে মনে চাচ্ছে আমার? খেয়াল করো, এটাকে আমার বোঝাইতে লাগবে। যদি তুমি বোঝো সালফার কোন পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়ের মৌল। ভালো করে খেয়াল করো, এই সালফার কোন পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়ের মৌল, তাহলে তার ডি আছে। অক্সিজেন কোন পর্যায়ের মৌল, দ্বিতীয় পর্যায়ের মৌল, ডি কি আছে, তাহলে কি তার ওইরকম সম্প্রসারণ সম্ভব? তাহলে অক্সিজেনের শুধু কি সম্ভব, OF2 সম্ভব, OF2 সম্ভব, O4 ও সম্ভব না, 6 ও সম্ভব। সালফারের বুঝো কি পড়াই দেওয়া লাগে? তাহলে গ্রুপ 16 শুধুমাত্র একটা প্রশ্ন পড়বে, একটা প্রশ্ন। আর গ্রুপ 16 নাম কি, চালকোজেন। চালকোজেন মানে কি, আকরিক উৎপন্নকারী। কেমন আকরিক তৈরি করে, অক্সাইড আর সালফাইড, কিন্তু বলানো গেছে অলরেডি। দেখো এই যে প্রথম অল্প দিয়া আছে, ওই যে কি যে গ্রুপ 16 মৌলগুলো কি, ধাতব অক্সাইড, ধাতব সালফাইড আকরিক হিসেবে থাকে। ওই যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলেনিয়াম এসব আছে। আর পরে আছে ওই প্রশ্ন যে OF2 গঠিত হয়, OF4, OF6 হয় না। তাহলে পরের দিন এইটুকু পড়া, আমার কথা কি বুঝিস? এই জায়গার এইটুকু পড়া। আর হচ্ছে গুণগত রসায়নের MCQ শেষ করা হয়নি, তাহলে গুণগত রসায়নের MCQ শিট যে নিয়ে যাবা ওইখান থেকে পড়া দেবো পরের দিন।